হিমালয়ের পাদদেশ থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে শিলিগুড়ি করিডোরের চা বাগানগুলো কাঁপছে। মানচিত্রের দিকে তাকালে এই জায়গাটিকে মনে হয় আক্ষরিক অর্থেই একটি মুরগির গলা বা চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু ভূখণ্ড, যার এক পাশে নেপাল আর অন্য পাশে বাংলাদেশ। এই 22 কিলোমিটারের সুতোটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে আটকে রেখেছে। দিল্লির সাউথ ব্লকের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে আজ রাতের ঘুম হারাম। মনিটরে চলছে একটি স্যাটেলাইট ম্যাপের ঠিক মাঝখানে এই চিকেন স্নেক, আর তার নাকের ডগায় বসে থাকা বাংলাদেশের উত্তরের প্রাচীন জনপদ রংপুর। ভারতের নীতি নির্ধারকদের কাছে এই রংপুর এখন আর শুধু একটি প্রতিবেশী দেশের মানচিত্রের অংশ নয়, এটি তাদের অস্তিত্বের সবচেয়ে বড় ত্রাস। যদি কোনোদিন যুদ্ধ বাধে, যদি এই 22 কিলোমিটারের সুতো একবার ছিঁড়ে যায়, তবে ভারতের মানচিত্র থেকে চিরতরে খসে পড়বে 7 সিস্টার্স। এই সাইকোলজিক্যাল ট্রমা বা মনস্তাত্ত্বিক আতঙ্ক থেকেই দিল্লির কট্টরপন্থী নীতি নির্ধারক এবং ছায়া সরকার এক ভয়ঙ্কর, রোমহর্ষক এবং চরম ঔদ্ধত্যপূর্ণ ছক কষতে শুরু করেছে। তারা চাইছে যে কোনো মূল্যে এই চিকেন স্নেককে প্রশস্ত করতে, আর তার জন্য তাদের টার্গেট বাংলাদেশের 16,185 বর্গ কিলোমিটার আয়তনের আস্ত রংপুর বিভাগ। সাউথ ব্লকের এই মেগা প্রজেক্টের বা উলঙ্গ আস্ফালনের মূল কারিগর কোনো সাধারণ কলামিস্ট নন। তিনি ভারত কারনাদ, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য এবং পরমাণু নীতির শীর্ষ নিয়ন্ত্রক। তার কথা সরাসরি দিল্লির নীতি নির্ধারণী টেবিলে প্রতিধ্বনিত হয়। ভারত কারনাদ তার টেবিলে রাখা ফাইলে যে আগ্রাসী প্রস্তাবটি দিয়েছেন, তা শুনলে যে কোনো স্বাধীন দেশের নাগরিকের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। তিনি অত্যন্ত নির্লজ্জভাবে মোদী সরকারকে পরামর্শ দিয়েছেন, টাকার জোরে রংপুর কিনে নাও। বাংলাদেশের ঘাড়ে থাকা $10,400 কোটি বিদেশি ঋণের সুযোগ নিয়ে ভারত কারনাদ প্রস্তাব দিয়েছেন 1 থেকে 2,000 কোটি ডলারের বিনিময়ে পুরো রংপুর বিভাগকে বাংলাদেশের কাছ থেকে কিনে ভারতের হাতে তুলে দিতে। এই জঘন্য সাম্রাজ্যবাদী প্রস্তাবকে হালাল করতে তিনি টেনে এনেছেন 1803 সালের লুইজিয়ানা পারচেস মডেল, যেখানে আমেরিকা টাকার বিনিময়ে ফ্রান্সের কাছ থেকে বিশাল ভূখণ্ড কিনেছিল। তার এই নীল নকশা যদি বাস্তবায়িত হয়, তবে রংপুর তার আবহমান কালের স্বাধীন আত্মপরিচয় হারিয়ে ভারতের আসাম বা পশ্চিমবঙ্গের একটি পরাধীন পদানত জেলায় পরিণত হবে। আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ভূখণ্ড গ্রাস করে তাদের মানচিত্র বড় করার যে স্বপ্ন দেখছেন, ভারত কারনাদের এই প্রস্তাব সরাসরি সেই গোপন এজেন্ডারই প্রাতিষ্ঠানিক রূপ। কিন্তু ভারত কেন হঠাৎ রংপুর নিয়ে এত মরিয়া হয়ে উঠল? এর পেছনের বারুদ হিসেবে কাজ করেছে রংপুরেরই একটি প্রান্তিক জেলা লালমনিরহাট। চিকেন স্নেক থেকে মাত্র 135 কিলোমিটার দূরে লালমনিরহাটে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি। সম্প্রতি এই ঘাঁটিকে নতুন করে প্রাণ দেওয়ার কাজ শুরু হয়েছে, আর এই ঘাঁটিতে চীনা কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন দিল্লির বুকে সরাসরি কাঁপন ধরিয়ে দিয়েছে। ভারতের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক ব্রহ্মা জ্বালানি সরাসরি সতর্কতা দিয়েছেন, লালমনিরহাটের এই ঘাঁটি থেকে যদি চীনের একটি সাধারণ ড্রোন বা নজরদারি বিমানও আকাশে ওড়ে, তবে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটি গোপন মুভমেন্ট মুহূর্তের মধ্যে স্ক্যান হয়ে যাবে। চীনের রাডার সরাসরি শিলিগুড়ি করিডোর পর্যন্ত ভারতের আকাশ সীমাকে সম্পূর্ণ নগ্ন করে দেবে। নিজেদের আকাশ নিরাপদ রাখতে ব্যর্থ হওয়ার এই চরম হতাশা থেকেই ভারত এখন মরিয়া হয়ে বাংলাদেশের মাটি গ্রাস করার পায়তারা করছে। চীনের এই প্রবল উপস্থিতি তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। টাকার কাছে যদি বাংলাদেশ মাথা নত না করে, যদি ঢাকায় $20 বিলিয়ন প্রস্তাবকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে, ভারত কারনাদ সেই পরিস্থিতির জন্য এক ভয়ঙ্কর বিকল্প ছক তৈরি করে রেখেছেন। এই ছক হিটলারের নাৎসি বাহিনীকেও হার মানায়। তার দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের উপর জোরপূর্বক একটি সামরিক চুক্তি চাপিয়ে দেওয়া হবে, যার মূল শর্ত থাকবে চীনের সাথে বাংলাদেশের সব ধরনের সামরিক সম্পর্ক ছিন্ন করা। স্বাধীন বাংলাদেশ যদি দিল্লির এই দাসত্ব মেনে না নেয়, তবে বিনা নোটিশে ভারতীয় সেনাবাহিনী সরাসরি সীমান্ত পার হয়ে রংপুর জবরদখল করবে। আর এই আগ্রাসনের পরবর্তী ধাপটি আরও বিভীষিকাময়। রংপুরের 1.5 কোটি আদিবাসীকে তাদের পিতৃভূমি থেকে উচ্ছেদ করে জোরপূর্বক বাংলাদেশের মূল ভূখণ্ডে পুষিন করা হবে, আর বিনিময়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে থাকা হিন্দুদের এনে রংপুরে বসতি গড়তে বাধ্য করা হবে। একটি স্বাধীন রাষ্ট্রের ভেতরে ঢুকে এমন পরিকল্পিত জনবিনিময় বা জাতিগত নিধনের সরাসরি হুমকি আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন এবং চরম সাম্রাজ্যবাদী স্পর্ধা। দিল্লির এই আগ্রাসী বয়ান কেবল কাগজে কলমে আটকে নেই, মাঠের বাস্তবতা বলছে ভারত জবরদখলের সামরিক প্রস্তুতি অনেক আগেই নিতে শুরু করেছে। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় সেনা সমাবেশ ঘটিয়েছে ভারত। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে একের পর এক নতুন সামরিক ঘাঁটি ও বিমানবন্দর তৈরি করা হয়েছে এবং আকাশপথের সর্বাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান সার্বক্ষণিক পাহারায় রাখা হয়েছে।
গত নভেম্বরে শিলিগুড়িতে ভারতের বিএসএফ, এসএসবি, আইটিবিপি, সেনাবাহিনী এবং রেলওয়ে পুলিশের শীর্ষ কর্তাদের যে মেগা সমন্বয় বৈঠক হয়েছে তা সরাসরি এই যুদ্ধের প্রস্তুতিরই অংশ। এরপর মে মাসে একেবারে বাংলাদেশের সীমান্তের গা ঘেঁষে তিস্তা প্রহার নামে যে বিশাল সামরিক মহড়া ভারতীয় সেনাবাহিনী চালিয়েছে তা সরাসরি ঢাকাকে দেওয়া দিল্লির পেশি শক্তির নির্লজ্জ প্রদর্শনী। দিল্লির ইশারায় পশ্চিমবঙ্গের উগ্র রাজনৈতিক নেতারাও এখন বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ডাক দিচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ দখলের হুঙ্কার দিয়েছেন। তাদের স্পর্ধা এতটাই আকাশ ছুঁয়েছে যে তারা এখন প্রচার করছে বাংলাদেশের নাকি 2টি চিকেন নেক রয়েছে, উত্তরে রংপুর এবং দক্ষিণে ফেনী। তাদের দখলদারিত্বের এই ক্ষুধা কেবল রংপুরের সীমাবদ্ধ নেই, তারা সরাসরি পুরো চট্টগ্রাম দখলেরও হুমকি দিচ্ছে। ভারত যখন সীমান্তে ট্যাঙ্ক আর রাফেল সাজাচ্ছে, বাংলাদেশ তখন আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারতকে তাদের প্রকৃত আয়না দেখিয়ে দিয়েছে। ড মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন তখন বেইজিং সফরে গিয়ে তিনি অত্যন্ত সাবলীল অথচ কঠিন ভাষায় একটি ধ্রুব সত্য উচ্চারণ করেছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন ভারতের 7 সিস্টার্স সম্পূর্ণভাবে একটি অবরুদ্ধ অঞ্চল এবং একমাত্র বাংলাদেশই হল তাদের সমুদ্রে পৌঁছানোর লাইফলাইন। এই একটিমাত্র বাক্য সে সময় ভারতের অহংকারে মারাত্মক আঘাত এনেছিল। ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশের মাটির উপর দিয়ে ট্রানজিট বা সমুদ্র বন্দর ব্যবহারের সুবিধা না পেলে তাদের পুরো উত্তর পূর্বাঞ্চল অর্থনৈতিক ও সামরিকভাবে পঙ্গু হয়ে ধুকে ধুকে মরবে। বাংলাদেশের এই আত্মবিশ্বাসী অবস্থানই মূলত ভারত কার্নাকদের মতো লোকদের মাথা খারাপ করে দিয়েছে। বাংলাদেশের আগের মতো হাত গুটিয়ে বসে নেই। সামরিক দিক থেকে নিজেদের আকাশ এবং সীমানাকে নিশ্চিদ্র করতে ঢাকা এখন অত্যন্ত আগ্রাসী এবং বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। পাকিস্তান থেকে যে F-17 থান্ডার যুদ্ধবিমান আনার যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা ভারতের একচেটিয়া বিমান আধিপত্যের পথে বিশাল দেয়াল হয়ে দাঁড়িয়েছে। একই সাথে তুরস্কের মতো গ্লোবাল সামরিক পাওয়ার হাউস এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার ড্রোন প্রযুক্তি এবং সমরাস্ত্র বাংলাদেশের প্রতিরক্ষা কবচকে এমন এক দুর্ভেদ্য রূপ দিচ্ছে যা ভেদ করার সাহস খোদ ভারতীয় বাহিনীরও নেই। পাকিস্তান এবং তুরস্কের সাথে বাংলাদেশের এই শক্তিশালী সামরিক বন্ধন ভারতের জবরদখলের রঙিন স্বপ্নে সরাসরি বরফ শীতল পানি ঢেলে দিয়েছে। ভারত কার্নাক তার রক্তপিপাসু নিবন্ধের শেষে এক প্রকার আক্ষেপ করে বলেছেন, বর্তমান মোদী সরকারের হয়তো এখনই সরাসরি রংপুর দখল করার মতো বুকের পাটা নেই, কিন্তু এই সাময়িক পিছুহটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনে। রাত শেষ হয়ে আসছে, শিলিগুড়ি করিডোরের ওপাশ থেকে ভোরের আলো ফুটছে। দিল্লির ড্রয়িং রুমে টাঙানো বাংলাদেশের মানচিত্রটির দিকে হয়তো এখন কেউ না কেউ শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। পশ্চিমবঙ্গের উগ্র নেতাদের আস্ফালন, সীমান্তে সামরিক মহড়া এবং মিডিয়া ট্রায়াল সবকিছু একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে। ভারতের একমাত্র উদ্দেশ্য হল বাংলাদেশের ভেতরে একটি কৃত্রিম অস্থিরতা তৈরি করা, যাতে সেই ধোঁয়াশাকে কাজে লাগিয়ে তারা আন্তর্জাতিক বিশ্বকে বোকা বানিয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারে। এই চরম বৈরী সমীকরণে বাংলাদেশের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। নিজেদের ভৌগোলিক দুর্বলতা এবং ভূরাজনৈতিক গুরুত্বকে কাজে লাগিয়ে ঢাকাকে এমন এক কঠিন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে যেন ভারত বিন্দুমাত্র সুযোগ নেওয়ার সাহস না পায়। রংপুর কোনো শপিং মলের পণ্য নয় যে টাকার থলি ছুড়ে দিলেই তা বিক্রি হয়ে যাবে। এটি লাখো শহীদের রক্তে ভেজা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। দিল্লির এই জবরদখলের হুঙ্কারকে সরাসরি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে তাদের আগ্রাসী মুখোশ বিশ্বের সামনে উন্মোচন করতে হবে। পুরো বাংলাদেশকে আজ সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ থাকতে হবে, কারণ ভারত সুযোগের অপেক্ষায় ওত পেতেই আছে, আর সেই সুযোগ তাদের এক চুল পরিমাণও দেওয়া যাবে না।